অভিশপ্ত গ্রাম। রাতটা ছিল অদ্ভুতভাবে নীরব। বর্ষার শেষের দিকের অমাবস্যার রাত। আমি সৌরভ কলকাতা থেকে ট্রেনে চেপে নামছিলাম নদিয়া জেলার এক অজপাড়া গায়ে জমিদার বাড়ির ইতিহাস খুঁজতে। আমার পেশা সাংবাদিকতা, কিন্তু আমার আসল নেশা হল অমীমাংসিত রহস্য খোঁজা। কয়েকদিন আগে এক পুরনো আর্কাইভ ঘেঁটে জানতে পারি নদিয়ার এক গ্রাম নাম কায়ালপাড়া ১৯৮৭ সালে হঠাৎ পুরো গ্রাম প্রায় জনশূন্য হয়ে যায়। কেউ সেখানে থাকতে চায় না। মানুষ বলে ওখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায়, কারো চিৎকার শোনা যায়, আর মাঝে মধ্যেই নিখোঁজ হয় মানুষ। স্টেশন থেকে নেমে এক ভাঙ্গা ট্রেকারে চেপে আমি পৌঁছলাম গ্রামটার সীমানায়। গ্রামের প্রবেশ পথেই এক বিশাল বিপুল গাছ, গোড়ায় ভাঙা প্রদীপের চিহ্ন, শুকনো পাঠার রক্তের দাগ। ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলল, দাদা, আমি এর ভেতরে যাব না। আমার দাদু বলতেন কায়ালপাড়ায় গেলে আর ফিরে আসা যায় না। আমি হেসে বললাম, ভূত-টুত বলে কিছু হয় না, তুমি এখানেই থাকো, আমি আধ ঘন্টায় ফিরে আসব। ব্যাগ কাঁধে ঝুলিয়ে গ্রামে ঢোকার পরই বুঝলাম চারপাশের হাওয়া অস্বাভাবিকভাবে ঠান্ডা। অদ্ভুত একটা গন্ধ, পচা ফুল আর পুরনো কাঠের গন্ধ। রাস্তার ধারে পরিত্যক্ত কোণেঘর, ভাঙা খাট, উল্টে পড়ে থাকা হাঁড়ি পাতিল, যেন কেউ তাড়াহুড়ো করে পালিয়ে গেছে। আমি আমার ভয়েস রেকর্ডার চালু করলাম। রিপোর্ট, কায়ালপাড়া, সময় রাত ৯টা, চারপাশে জনমানবহীন, অদ্ভুত গন্ধ, তদন্ত চালিয়ে যাচ্ছি। হঠাৎ পিছন থেকে শব্দ, মাটিতে পায়ের ধাপের মতো, খট খট। ফিরে তাকালাম, কেউ নেই, কিন্তু বুকের মধ্যে কেমন একটা ঠকঠক শব্দ। একটু এগিয়ে দেখি একটা ভাঙা জমিদার বাড়ি, ছাদ প্রায় ধসে পড়েছে, জানালার কাঠের কপাট ঝুলছে। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। দেওয়ালে পুরনো তেল রঙের ছবি, একটা পরিবারের প্রতিকৃতি। এক বয়স্ক জমিদার, পাশে তার স্ত্রী, আর পেছনে ২ শিশু। চোখ দুটো যেন আঁকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওপরের তলা থেকে আওয়াজ, চল, চলে যা, ফিরে যা। আমি টর্চ তুলে তাকালাম, কেউ নেই, কিন্তু স্পষ্টভাবে গলার স্বর শুনলাম। টর্চের আলো হঠাৎ দপ করে নিভে গেল। অন্ধকার। পকেট থেকে লাইটার বার করে সামান্য আলো করতেই দেখি সামনেই দাঁড়িয়ে আছে এক ধবধবে সাদা শাড়ি পরা মহিলা। মুখ ঢাকা, চুল ঝুলছে, কাঁধে এক মৃত শিশুকে জড়িয়ে রেখেছে। শিশুটার চোখ বন্ধ, ঠোঁটে শুকনো রক্তের দাগ। আমি ভয়ে পেছন দিকে হোঁচট খেলাম। সেই মুহূর্তে মহিলার কণ্ঠ, কেন এলে? চলে যাও, আমাদের ঘুম ভেঙে দিও না। এরপর হঠাৎ সব নিস্তব্ধ। মহিলা নেই, কিন্তু বাতাস কেমন ভারী হয়ে উঠল। আমি দৌড়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম। বুকের ভেতরে শ্বাস যেন দম বন্ধ হয়ে আসছিল। বাইরে এসে দেখলাম চারপাশে ঘন কুয়াশা নেমে গেছে, অথচ ঘড়ির কাঁটা তখন রাত ৯:৩০ মাত্র। কুয়াশার মধ্যে ভেজা মাটির গন্ধের সঙ্গে যেন পচা দেহের দুর্গন্ধ মিশে গেছে। আমি ট্রেকারের দিকে ফিরে যাচ্ছিলাম, কিন্তু কয়েক কদম হেঁটে বুঝতে পারলাম যে রাস্তা নেই। ভাঙা ইটের দেওয়ালগুলো যেন হঠাৎ দিক পাল্টে ফেলেছে। গ্রামটা যেন বদলে গেছে, একটি অজানা গোলক বাঁধার মতো হয়ে গেছে। হঠাৎ দূরে আলোর ঝলকানি দেখলাম, মনে হলো হয়তো কোনো মানুষ আছে। সেই দিকে দৌড়ালাম, কিন্তু কাছে গিয়ে দেখি একটি পুরনো মাটির ঘর, দরজায় বাঁশের তালা ঝুলছে, তবুও ভেতরে প্রদীপের আলো জ্বলছে। আমি সাহস করে তালা ঠেলে ভেতরে ঢুকতেই যেন অন্য জগতের গন্ধ পেলাম। মাটির ঘরের ভেতরে মেঝেতে কালি ছোপ, লাল রঙে আঁকা ত্রিকোণাকার প্রতীক, আর মাঝখানে রাখা ভাঙা মূর্তি। মূর্তিটি কোনো দেবীর, কিন্তু মুখ নেই। মনে হচ্ছিল কেউ ইচ্ছে করে মুখ কেটে ফেলেছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে মৃদু ফিসফিসানি, তুমি চলে যাও, চলে যাও বাবু। আমি টর্চের আলো ফেলতেই দেখলাম এক বৃদ্ধা কুঁকড়ে বসে আছেন, চোখ লালচে, চুল অগোছালো। তিনি কাঁপা গলায় বললেন, এখনও সুযোগ আছে, চলে যাও বাবু। রাত্রে এই গ্রামে রক্ত ঝরে, জমিদার বাড়ির অভিশাপ আজও শেষ হয়নি, তাদের আত্মারা ঘুরে বেড়ায়, ওরা বাঁচতে দেয় না। আমি জিজ্ঞেস করলাম, অভিশাপ? কিসের অভিশাপ? এখানে আসলে কি হয়েছে? বৃদ্ধা কেঁদে ফেললেন, কাঁপা গলায় বললেন, আমি শেষ মানুষ, সবাই মরে গেছে বা পালিয়েছে। ৩০ বছর আগে এই গ্রামের জমিদার হরেকৃষ্ণ রায় এক ভয়ঙ্কর কাজ করেছিলেন। লোভে পড়ে তিনি এক সাধুর পুজো নষ্ট করেন।
সেই সাধু অভিশাপ দেন, তোমার বংশ ধ্বংস হবে, গ্রাম রক্তে ভেসে যাবে। এর পরের রাতেই জমিদার বাড়িতে একে একে সবাই মারা যায়, কারোর দেহ কেটে টুকরো, কারোর মুখে পুড়ে যাওয়ার দাগ। তখন থেকেই এই গ্রাম মৃতদের রাজ্য হয়ে গেছে। আমি থমকে দাঁড়িয়ে শুনছিলাম, বৃদ্ধার চোখে আতঙ্ক, কিন্তু কণ্ঠে এক অদ্ভুত সত্যের ঝলকানি। তুমি যদি বাঁচতে চাও এখনই চলে যাও, রাত বাড়লে ওরা বেরোবে, ওরা কাউকে ছাড়ে না। আমি বলতে যাচ্ছিলাম কিছু, হঠাৎ বাইরে থেকে ভয়ঙ্কর চিৎকার, মনে হচ্ছিল একসাথে শত মানুষের আর্তনাদ। কাঁপতে কাঁপতে বাইরে তাকাতেই দেখি কুয়াশার ভেতর থেকে ছায়ার দল এগিয়ে আসছে। অন্ধকারে তাদের মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু লালচে চোখের আলো ভেসে উঠছিল। আমি ব্যাগ কাঁধে ঝুলিয়ে দৌড়ালাম। বৃদ্ধা আমাকে থামিয়ে বললেন, না বাবু, ওই পথে যেও না, এটা বাস্তব নয়, ওরা তোমাকে টেনে নেবে। আমি পিছনে তাকালাম, দেখলাম ছায়াগুলো যেন হাত বাড়িয়ে আমার দিকে আসছে। আমি যেদিকেই দৌড়াই রাস্তা একই জায়গায় ফিরিয়ে আনছে, যেন গ্রামটা জীবন্ত দানব আমাকে খেতে চাইছে। রাত তখন প্রায় 11টা। আমি ক্লান্ত, হাঁপাচ্ছি। দুয়ে জমিদার বাড়ির উপরের তলা থেকে আবার সেই কণ্ঠস্বর, ফিরে যা, নইলে মরবি। এই সময় পকেট থেকে ফোন বার করলাম। নেটওয়ার্ক নেই, টর্চের আলো ম্লান হয়ে আসছে। আমি সিদ্ধান্ত নিলাম জমিদার বাড়ির ভেতরেই আশ্রয় নিতে হবে, কারণ বাইরে ছায়াগুলো ঘুরছে। বাড়ির ভেতর ঢুকতেই সিঁড় দ্বারায় বেশ শীতলতা নেমে এলো। সিঁড়ির ধাপে শুকনো রক্তের দাগ, দেয়ালে আঙুলের ছাপ, মনে হচ্ছিল কেউ সাহায্যের জন্য আঁকড়ে ধরেছিল। দ্বিতীয় তলায় উঠে দেখি একটা পুরনো কক্ষ, সেখানে কাঠের আলমারি, ভাঙা চেয়ার আর টেবিলের উপর ছেঁড়া ডায়েরি। ডায়েরি খুলতেই ধুলো উড়ে উঠল। ভেতরে লেখা 1987, 12ই মার্চ। আজ রাতটা অভিশপ্ত। হরেকৃষ্ণবাবু সেই সাধুর পুজোর মূর্তি ভেঙে ফেলেছেন। ও বলেছিল অভিশাপ আসছে। আমি জানি না আমরা বাঁচব কিনা। আমি যদি মারা যাই, কেউ যদি এই ডায়েরি পড়ো, জেনে নিও এই গ্রামকে ছেড়ে দিও। এই গ্রাম শয়তানের খেলার মাঠ। আমি পাতাগুলো উল্টে দেখলাম, প্রতিদিন মৃত্যুর ভয়ঙ্কর বর্ণনা লেখা। এক পাতায় শুধু রক্তের দাগ, যেন লেখকের শেষ মুহূর্তের আর্তনাদ। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। আমি ঝাঁপিয়ে দরজা খুলতে গেলাম, খুলছে না। পিছনে হাওয়ার ঝড়ের মতো শব্দ। ঘুরে দেখি ওই সাদা শাড়ির মহিলা। এবার মুখ স্পষ্ট, চোখ নেই, মুখ ফাঁপা গর্তের মতো। হাতে শিশুর মাথা আলাদা, রক্ত ঝরছে। আমি চিৎকার করে উঠে পড়লাম, কিন্তু কোনো শব্দ বেরোল না। মহিলা ধীরে ধীরে এগিয়ে আসছে। কেন এলি? আমরাই তোকে ডাকিনি। আমি ডায়েরি হাতে নিয়ে পেছনের জানালা ভেঙে ঝাঁপ দিলাম। নিচে নেমে পা ব্যথা পেয়েছিল, কিন্তু দৌড় থামালাম না। বাইরে এসে দেখি গ্রামটা যেন পাল্টে গেছে। কুড়ে ঘরগুলো অদ্ভুত ছায়ায় ঢাকা, দূরে আগুন জ্বলছে। আর সেই ছায়ার দল এবার স্পষ্ট মানুষের মতো নয়। পুড়ে যাওয়া দেহ, আধা গলে যাওয়া মুখ, কঙ্কালসার হাত। তারা আস্তে আস্তে গান গাইছে, আমাদের সাথে এসো, রক্ত দাও। আমি দৌড়ে পিপুল গাছের কাছে পৌঁছালাম, কিন্তু ট্রেকার নেই, ড্রাইভারও উধাও, শুধুই হাওয়ার শোষো শব্দ। ঠিক তখন বৃদ্ধা এসে বললেন, তুমি যদি সত্য জানতে চাও, কাল ভোর পর্যন্ত বেঁচে থাকতে হবে। জমিদার বাড়ির কুঠুরিতে এক কঙ্কাল আছে, ওখানে সব উত্তর লেখা। কিন্তু তুমি পারবে তো? আমি বললাম, আমি চেষ্টা করব, কিন্তু এখানে যে ভয়ঙ্কর ছায়াগুলো আছে, ওরা কে? বৃদ্ধা মাথা নেড়ে বললেন, ওরা জমিদারের পরিবারের আত্মা। সাধুর অভিশাপে তারা শান্তি পায়নি। প্রতিদিন রাতের অন্ধকারে তারা ফিরে আসে আর নতুন রক্ত খোঁজে, যাতে কেউ এখানে ঢুকতে সাহস না করে। আমি চুপ করে শুনছিলাম, ভয় আর কৌতূহল একসাথে কাজ করছে। আমি বৃদ্ধার কথা শুনে হঠাৎ থেমে গেলাম। আমার মাথার ভেতর যেন দৌড়চ্ছে একটাই চিন্তা, এখন পালালে হয়তো বেঁচে যাব, কিন্তু রহস্যটা জানব না। সাংবাদিক হিসাবে আমার প্রবল কৌতূহল, আর এই অদ্ভুত আতঙ্কের সত্যি জানতে চাই আমি। বৃদ্ধা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুমি যদি রাতে জমিদার বাড়ির কুঠুরিতে যেতে চাও, একটাই উপায় আছে, তুমি ওদের সাথে খেলায় নামতে হবে। কিন্তু মনে রেখো, ভুল করলে বাঁচার পথ থাকবে না। আমি জিজ্ঞাসা করলাম, খেলাটা কি? তিনি মাটিতে কিছু আঁকলেন, একটি বড় ত্রিকোণ, যার মাঝখানে রক্তের ফোঁটা রেখে বললেন, রাত 12টার পর এই পিপুল গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে ওদের ডাকতে হয়। ওরা এলে তুমি এক ফোঁটা রক্ত দিয়ে বলবে তুমি তাদের গল্প শুনতে এসেছ, কিন্তু কখনোই চোখে চোখ রেখো না। ওরা চোখে তাকালেই তোমার প্রাণ টেনে নেবে।
আমি ভয়ে কাঁপলেও রাজি হলাম। রাত ঠিক 12টা, পিপুল গাছের গোড়ায় ছোট আগুন জ্বালিয়ে পকেটের ব্লেড দিয়ে নিজের আঙুল কেটে 1 ফোঁটা রক্ত দিলাম। চারপাশে নীরবতা। তারপর হঠাৎ তীব্র ঠান্ডা হাওয়া বয়ে গেল। বাতাসে গন্ধ, পচা দেহ আর রক্তের গন্ধ। মাটিতে ছায়াগুলো নড়ছে, যেন অদেখা কেউ দাঁড়িয়ে আছে। তারপর অন্ধকার থেকে একে একে ভেসে উঠল ওরা, জমিদারের পরিবার। জমিদার হরেকৃষ্ণ রায়, তার স্ত্রী আর 2 শিশু। কিন্তু তারা আর মানুষ নয়, গলিত মাংস, খোলা চোখের কোটর আর মুখে চিরন্তন ক্রোধ। হরেকৃষ্ণের বিকৃত কণ্ঠ ভেসে এলো, কেন এসেছ তুমি? কে তোমাকে ডাকল? আমি চোখ নিচু করে বললাম, আমি জানতে চাই কেন তোমাদের শান্তি নেই, কি ঘটেছিল এখানে? হঠাৎ হাওয়া থেমে গেল। তারপর সেই অমানবিক কণ্ঠে শোনা গেল, আমরা মরে গেছি লোভে, সাধুর রক্ত ঝরিয়েছিলাম, সেই রক্তের অভিশাপে আমরা এই গ্রামে আটকা পড়েছি। আমাদের রক্ত চাই, নতুন প্রাণ চাই, যতক্ষণ না কেউ সত্যি জানবে আর অভিশাপ ভাঙবে। আমি সাহস করে বললাম, অভিশাপ ভাঙার উপায় কি? জমিদারের বিকৃত মুখে হালকা হাসি ফুটল। জানতে হলে তুমি কুঠুরিতে যেতে হবে, সেখানে আমাদের দোষের চিহ্ন লুকিয়ে আছে। কিন্তু মনে রেখো, রাত পেরিয়ে গেলে তুমি মরবে, কারণ আমরা কাউকে সহজে ছাড়ি না। আমি পিছনে তাকাতেই দেখি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তিনি বললেন, চল, এখনই কুঠুরিতে যেতে হবে। আমরা আবার জমিদার বাড়ির দিকে গেলাম। বাড়ির ভেতরে ঢুকতেই দেখি আগের থেকেও আরও অদ্ভুত। দেওয়ালগুলোতে লাল রঙে অদ্ভুত প্রতীক, সিঁড়ির ধাপে পায়ের রক্তের ছাপ। হঠাৎ ছাদের ওপর থেকে ভাঙা কাঠ পড়ে গেল। বৃদ্ধা ফিসফিস করে বললেন, ওরা বুঝে গেছে আমরা সত্যি খুঁজছি। বাড়ির ভেতরের করিডর অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে এগোলাম। দূরে এক সরু দরজা, দরজার গায়ে গেঁথে আছে মরচে ধরা তালা। আমি তালা ভাঙতেই কুয়াশার ঝাপটা এসে পড়ল। ভেতরে ঢুকে দেখি অদ্ভুত দৃশ্য, চারিদিক ভাঙা মূর্তি আর মেঝেতে কঙ্কাল। সেই কঙ্কালের পাশে একটি লোহার বাক্স। বৃদ্ধা বললেন, ওখানে জমিদারের পাপ লুকিয়ে আছে। আমি বাক্স খুলতেই দেখি ভেতরে পুঁতে রাখা আছে 1 খণ্ড কালো মূর্তি, যার মুখ বিকৃত। মূর্তির গায়ে শুকনো রক্ত আর ছোট্ট একটি তাবিজ। তাবিজের ভেতর লেখা, যে লোভী সে মরবেই। হঠাৎ ঘরের সব কিছু কেঁপে উঠল, কঙ্কালগুলো যেন নড়ে উঠছে। চারপাশে গর্জন, জমিদারের আত্মা আবার হাজির। এবার তার চোখে আগুন। তুমি কেন আমাদের ইতিহাস খুঁড়ছ? তুমি কি মরতে চাও? আমি কাঁপা গলায় বললাম, আমি তোমাদের মুক্তি দিতে চাই, বলো কিভাবে অভিশাপ ভাঙা যায়। জমিদার কেঁদে উঠল, আমরা লোভে সাধুর রক্ত ঝরিয়েছিলাম, সেই রক্তের বদলা না নিলে আমাদের মুক্তি নেই। কেউ যদি সেই তাবিজ নদীর শ্মশানঘাটে জ্বালিয়ে দেয়, তখনই আমরা মুক্তি পাব। আমি তাবিজ হাতে নিয়ে বৃদ্ধার সাথে ছুটলাম, কিন্তু ছায়াগুলো আমাদের আটকালো। কুয়াশার মধ্যে হাত বাড়িয়ে যেন আমাদের টেনে ধরছে। আমি ব্লেড দিয়ে নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে দিলাম। ছায়াগুলো একটু পিছু হটল। আমরা দৌড়ে শ্মশান ঘাটে পৌঁছালাম। সেখানে পৌঁছে তাবিজে আগুন ধরালাম। মুহূর্তের মধ্যে তীব্র ঝড় উঠল। আকাশ থেকে বজ্রপাতের শব্দ, চারপাশে আগুনের গোলা ঘটছে। আমি কানে হাত চাপলাম, বৃদ্ধা মন্ত্র পড়ছিলেন। তাবিজের আগুন নিভতেই অদ্ভুতভাবে নীরবতা নেমে এলো। জমিদারের আত্মার গর্জন মিলিয়ে গেল। কুয়াশা সরল। গ্রামটা হঠাৎ স্বাভাবিক মনে হলো। আমি শ্বাস ফেলে দাঁড়ালাম। বৃদ্ধা মাটিতে বসে কাঁদতে লাগলেন, তুমি পেরেছ বাবু, 30 বছর পর কায়ালপাড়া মুক্ত হল। ভোরের আলো ফুটল। আমি গ্রামের ভাঙা রাস্তা দিয়ে হেঁটে বেরিয়ে এলাম। স্টেশন পর্যন্ত এসে মনে হলো, রাতের সবকিছু কি সত্যি ছিল? পকেটে হাত দিতেই সেই ভাঙা তাবিজের ছাই পেলাম। আমি জানলাম, হ্যাঁ, সবটাই সত্যি।